গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই ভালো আছো। তো অষ্টম শ্রেণীর সাহিত্য মেলার ৩৩ নম্বর অধ্যায় অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পটি আমরা বেশ কয়েকটি ক্লাস জুড়ে বিস্তারিতভাবে পড়েছি। তো সেই গল্পের সারমর্ম, নামকরণ এবং পাঠ্য বইয়ের অনুশীলনীর যে সমস্ত প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন উত্তরের আলোচনা নিয়ে আজ আমি চলে এসেছি। চলো দেখে নেওয়া যাক। তো আমাদের আলোচ্য শুভা গল্পটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তার গল্পগুচ্ছ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে গল্পটি। এই গল্পটি 1299 মাঘ মাসে সাধনা পত্রিকায় প্রকাশিত হয়, যেগুলো এই গল্পের প্রথম ক্লাসে আলোচনা করা হয়েছিল। তো এই শুভা গল্পটি একটি মর্মস্পর্শী, হৃদয় বিদারক একটি ছোট গল্প, যে গল্পে সামাজিক অপ্রত্যাশিত বাস্তবটাকে লেখক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এই গল্পের বিষয়বস্তুটা এরকম যে তোমরা নিশ্চয়ই গল্পটা পড়েছো। তো যদি পড়ে থাকো তাহলেই তোমাদের বুঝতে সুবিধে হবে, এবং যারা পড়োনি তারা অবশ্যই পড়ে নিও। তো যাই হোক, এই গল্পটি হচ্ছে যে চণ্ডীপুরের অধিবাসী একজন সাচ্ছল্য গৃহস্থ যে বাণীকণ্ঠ, তার ৩টি মেয়ে, এবং তার মধ্যে তার ছোট মেয়ে, যাকে তিনি আদর করে নাম রাখেন সুভাষিনী, এবং তার ডাকনাম রাখেন শুভা। শুভা নামেই তাকে ডাকা হতো। তো সেই শুভা যখন ধীরে ধীরে বড় হয়ে ওঠে, তখন জানা যায় যে শুভা সবকিছু বুঝতে পারে, সবকিছু করতে পারে, কিন্তু কথা বলতে পারে না। সে জন্ম থেকে বোবা। তো এই গল্পটি সেই শুভা চরিত্রকেই কেন্দ্র করে নির্মিত হয়েছে। তো তার মায়ের লাঞ্ছনা, অবহেলায় শুভার দিন যেত। তো এই শুভাকে মানে সমাজের একটা কঠিন বাস্তব যেটা ফুটিয়ে তুলেছেন লেখক, যেমনটা বললাম। তো সেরকমটাই একটা মানে সমাজে যে বোবা বা কোনো প্রতিবন্ধী মানুষদেরকে যেরকমটা চোখে দেখা হয়, আহ, এখন যতটা দেখা হয়, এটা 1299 মানে অনেক কাল আগের। তো সে সময়কার সমাজের মানুষদের মানসিকতাও সেরকম আরো ব্যাকডেটেড ছিল। তো সেই জন্য দেখা যায় যে সুভাকে অনেক লাঞ্ছনা, গঞ্জনা, অবহেলার পাত্রী হতে হয়েছে, এমনকি তার নিজের বাড়িতে, তার মায়ের কাছে। তো সেই জন্য শুভার প্রকৃতি ও প্রাণীদের সঙ্গে তার একটা গভীর সম্পর্ক দেখা যায়, একটা গভীর টান, একটা গভীর বন্ধন লক্ষ্য করা যায়, যে প্রকৃতির কোলে, প্রকৃতির আদরে, যে তার এই সংসারের যে বেদনা, তার মনের যে কষ্ট, সেগুলো যেন সে ভুলে থাকতে পারত। তাই সে প্রকৃতি ও প্রাণীদের সঙ্গেই বেশিভাবে মিশত, তাদের সঙ্গেই সম্পর্কটা তার বেশি অটুট ছিল। তো গল্পে তোমরা দেখেছো নিশ্চয়ই। তো প্রকৃতি বলতে এই যে এক পূর্ণিমার জ্যোৎস্নার যে আলো, প্রকৃতির সেই জ্যোৎস্নাকে সে যেন নিজে গায়ে মেখে নিচ্ছে, এবং দেখা যায় যে প্রকৃতির সেই নির্বাক আদর সে যেন উপভোগ করছে। প্রকৃতিটাকে এতটাই সে ভালোবাসে, এবং তাদের সঙ্গে, প্রকৃতির সঙ্গে সময় কাটাতেই সে বেশি ভালোবাসে, কারণ প্রকৃতিও নির্বাক, সেও নির্বাক। এছাড়াও প্রকৃতি বলতে যে নদীর কলতান, পাখির ডাক, পাতার মর্মর, এছাড়াও যে জনমানবের যে কোলাহল কিংবা মাঝির গান, এই সমস্ত কিছু তো প্রকৃতির অন্তর্গত। প্রকৃতির এই সমস্ত আওয়াজ, এই সমস্ত ভাষাই যেন শুভার ভাষা হয়ে ওঠে। হুম
এবং প্রাণী বলতে যে প্রাণীদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল তারা হলো দুটি গাভী অর্থাৎ দুটি গরু, সর্বশী আর পাঙ্গলি, এছাড়া একটি বিড়াল ছানা, একটি ছাগল, যার সঙ্গে তার গভীর বন্ধন বা গভীর সম্পর্ক ছিল। গল্পে আমরা দেখতে পাই যে সেই গাভী দুটি, সর্বশী পাঙ্গলি, তারা সুভাকে মানুষের থেকেও বেশি বুঝতো। যেখানে মানুষের বোঝার কথা, সেখানে সেই গরু দুটি মানুষ না হয়েও তারা সুভাকে বোঝে। তার আসার শব্দে তারা বুঝে যেত যে সুভা আসছে বলে, কিংবা সুভার চোখের ভাষায় তারা চোখের দিকে তাকিয়ে সুভার মনের ভাব তারা বুঝে যেত এবং সুভা কষ্ট পেলেও তাকে সান্ত্বনাও দিত। হুম। এছাড়া যে বিড়াল ছানাটিকে আমরা দেখি গল্পে, যে নির্দ্বিধায় সুভার কোলকে অধিকার করে সেখানে তার কোলে গরম নিত, যখন তখন সে সুভার কাছে আসতো এবং সুভাও তাকে আদর করে দিত। তো এরকম ভাবে এই প্রাণী প্রকৃতি এদের সঙ্গে মিলেমিশেই সে এক প্রকার দিন যাপন করত, দিন কাটাতো। এটাই তার একটা শান্তির জায়গা। হুম। এবং বলা যায় সেই প্রকৃতি ও প্রাণীর যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যেই সে শান্তি খুঁজে পেত এক প্রকার। এছাড়াও এই প্রাণী বলতে যে দুটি গরু, বিড়াল ছানা, ছাগল, এরা ছাড়াও উন্নত শ্রেণীর প্রাণীর সঙ্গে তার বন্ধুত্ব হয়, যে ছিল মানুষ। এবং এদের ব্যতিক্রম, এরা তো নির্বাক বা এরা তো মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু সে একেবারে সবাক বা সে কথা বলতে পারতো। একটা সাধারণ মানুষ। কে ছিল সে? না, গোসাইদের ছোট ছেলে প্রতাপ, যার সঙ্গে সুভার বন্ধুত্ব থাকে। এবং গল্পে আমরা দেখি যে প্রতাপের মাছ ধরার একমাত্র সঙ্গী সুভা, এবং তাকে সে ভালোবেসে সু বলে ডাকতো। হুম। তো যাই হোক, এই যে সে সুভা যে সমাজের থেকে সে লাঞ্ছনা, অবহেলা এসব পেত, তাই যেমন সে প্রকৃতি এবং ওই প্রাণীদেরকে যেমন আগলে বেঁচে থাকতো, তাই সে এই অর্থাৎ সে নির্বাক, তাই না? সে তো কথা বলতে পারে না, সে ভাষাহীন। তাই সে সবাকের মধ্যে তার আনাগোনা কম ছিল। অর্থাৎ যারা কথা বলতে পারতো, সমাজের যারা সাধারণ মানুষ, তাদের থেকে সে নিজেকে সরিয়ে রাখতো। তাই সে নির্বাকদের সঙ্গেই বেশি করে মিশতো, তাদের সঙ্গে সে বেশি কমফোর্ট ভাবে থাকতে পারতো। হুম। তো ধীরে ধীরে যখন সুভা বড় হয়ে ওঠে, তার বাবা মায়ের দুশ্চিন্তা বাড়ে তার বিয়ে নিয়ে, যে একে মেয়েটি বোবা, সে কথা বলতে পারে না, তার উপর বড় হচ্ছে, বয়স হচ্ছে, তাকে যে কিভাবে বিয়ে দেবে তার জন্য তারা অনেক দুশ্চিন্তা করে। এবং গ্রামের যে মানুষজন তারাও কটু কথা বলে, এমনকি তাদেরকে একঘরে করে দেওয়ার কথাও ভাবে। তো যার ফলে সুভার বাবা মা খুব চিন্তা করে সুভাকে নিয়ে। অবশেষে দেখা যায় সুভার বাবা মা কলকাতা গিয়ে সেই সুভা যে বোবা সেটা না জানিয়েই এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে দেশে ফেরে। এবং এই যে সে বোবা সেটা না জানিয়ে বিয়ে দেয়, সেটার পরিণতিও খুব দুঃখজনক হয়। কারণ সুভা যে কথা বলতে পারে না, সেটা সে তাদেরকে জানাতে পারেনি, সেটা তো তার দোষ নয়। সে তার চোখের জলের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছে, সে অনেক কেঁদেছে, কিন্তু কেউ তা বুঝতে পারেনি। কিন্তু দিন যায়, কিছুদিন পর তার শ্বশুরবাড়ির লোকজন যখন জানতে পারে যে সুভা কথা বলতে পারে না, সে বোবা, তখন শুরু হয় তার অপমানের পালা। এমনিই তার জীবনটা ছিল অবহেলায় লাঞ্ছিত, বঞ্চিত। এখন বিয়ের পর তার আবার সেই দুঃখময় জীবন শুরু হয়। তার স্বামী, যে যার সঙ্গে তার বিয়ে হয়, সে
দেখা যায় গল্পের শেষে ভালোভাবে দেখে শুনে আরেকটি বিয়ে করে আনে। হুম, তো তাহলে ভাবো যে তার একটি স্ত্রী রয়েছে, তা সত্ত্বেও আরো একটি মেয়েকে বিয়ে করে আনছে। তার মানে সেই সংসারে, সুভার শ্বশুর বাড়িতে তার জায়গা কোথায় গেছে, সুভার জায়গা কোথায় গেছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সুভার জীবনটা কতটাই দুঃখজনক হয়ে ওঠে, তার জীবনটা কত দুর্বিষহ হয়ে ওঠে, কত কষ্টের হয়ে ওঠে। হুম, তো এই গল্পটি এক সামাজিক চাপের করুণ পরিণতি, তাই না? সামাজিক চাপই তো বটে, এবং সমাজের মানুষদের মানসিকতার জন্য, যে সমাজের যে সমস্ত মানুষজন, গ্রামের মানুষজন যে নানান কটু কথা বলে, এবং সে যে কথা বলতে পারে না বলে তাকে সেরকম নিচ চোখে দেখে। তো সেই চাপে তাদের কটু কথাই তার বাবা মা মানে তাদের কথার প্রভাবে প্রভাবিত হয়েই তাকে হেন তেন প্রকারে একটি ছেলে দেখে তাকে বিয়ে দিয়ে তাদের তারা তাদের জাত এবং পরকাল রক্ষা করে। হুম, তো এটা সামাজিক চাপের ফলেই তো। তো সেই সামাজিক চাপের এক করুণ পরিণতি হয়, দেখা যায় গল্পে সুভার চরিত্রের মধ্যে দিয়ে। এবং আহ, যারা ভিন্ন, অর্থাৎ যারা এরকম প্রতিবন্ধী, যে চোখে দেখতে পায় না, অন্ধ, কিংবা এরকম বোবা, তো তাদের জন্য একটা বোঝার এবং তাদের সহানুভূতির অভাবকে তুলে ধরেছেন লেখক তার এই সুভা চরিত্রটির মধ্যে দিয়ে, বা এই গল্পটির মধ্যে দিয়ে। হুম, সুভা যে কথা বলতে পারে না, তার যে ভাষা নেই, সুভার সেই ভাষাহীনতাই এই গল্পের আগাগোড়া একটা প্রাণ সঞ্চার করেছে যেন, তাই না? তোমরা তো দেখেছো, মানে গল্পটা পড়েছো, যে আগাগোড়া সুভার মুখের একটাও ভাষা নেই। তবে হ্যাঁ, সে চোখের মধ্যে দিয়েই কিন্তু সে অনেক কিছু বলে দিয়েছে, যেটা আহ লেখক ফুটিয়ে তুলেছেন। হুম, এবং সুভার মতো সমাজে যে মানুষরা রয়েছে, এবার মানে শুধু মেয়ে বলে নয়, ছেলেও, বিশেষ করে মেয়েদের যেগুলো সমাজের বা সামাজিক চাপ যেটা তাদেরকে সহ্য করতে হয়, তো সেই সমস্ত মানুষ যারা অন্ধ কিংবা এরকম বোবা, সেই সমস্ত মানুষরা যারা সমাজের এরকম সাধারণ নিয়ম মেনে চলতে পারে না, শুভা চরিত্রটি হলো তাদের নীরব যন্ত্রণার একটা প্রতিফলন। সমাজে এরকম চরিত্র অনেক রয়েছে, হুম, যেটা সচরাচর আমরা বুঝতে পারি না, বা আমরা চোখের সামনে হয়তো দেখতে পাই না, কিন্তু সমাজের একটা কালো দিক, এটা বলা যায়, একটা অপ্রত্যাশিত বাস্তব এটা হয়, যে শুভার মতো এইরকম মেয়েরা বা মানুষরা তারা নীরবে সে সমস্ত যন্ত্রণা উপভোগ করে, তাদেরকে সহ্য করে যেতে হয়। হুম, তো এটা হলো সেই শুভা গল্পের সারমর্ম। তো আশা করছি বুঝতে পারছো তোমরা। এবার আসি গল্পের নামকরণ অংশ, যে আহ, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শুভা গল্পটি কতটা নামকরণের দিক থেকে কতটা যথার্থ হয়েছে, কতটা সার্থকতা লাভ করতে পেরেছে, সেটা নিয়ে আলোচনা করি। তো তোমরা দেখে থাকবে যে লেখক বা সাহিত্যিকরা তাদের সাহিত্য সৃষ্টিতে নামকরণটাকে খুব গুরুত্ব দেন, এবং পাঠকদের কাছেও নামকরণটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাই না? এবং এটা আমি আগেও বলেছি যে তোমরাও দেখে থাকবে যে কোনো গল্প বা কোনো উপন্যাস যাই পড়ছো, আগে তোমরা নামটা দেখো, তাই না? এবং নামের মধ্যে দিয়েও কিছু বোঝা যায় যে গল্পটা কি থাকতে পারে, বা কতটা আকর্ষণীয় হবে, এটুকু আন্দাজ করা যায়, কিংবা তোমাদের ভালো লাগা থাকে। তাই পাঠকদের কাছেও এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই যে সাহিত্য সৃষ্টিতে যে নামকরণ হয়, সেই নামকরণের যে প্রকরণ, সেগুলো কিছু কিছুর উপর ভিত্তি করেই তৈরি হয়। হুম, যেমন
সেটা কখনো চরিত্র কেন্দ্রিক হয়ে ওঠে বা কখনো ঘটনা কেন্দ্রিক হয়, কখনো আহ উপমাবাচক বা ব্যঞ্জনাধর্মী হয়ে থাকে। হুম। তো আমাদের আলোচ্য শুভা গল্পটি সেটির নামকরণ চরিত্র কেন্দ্রিক হয়। ঠিক আছে? অর্থাৎ এই যে গল্প, যেটা যার প্রধান চরিত্র শুভা, সুভাষিনী, যার ডাকনাম শুভা, তাকে কেন্দ্র করেই গোটা গল্প নির্মিত হয় এবং সেই শুভাকে কেন্দ্র করেই এই গল্পের নামকরণ করা হয়েছে। তাই বলা যায় গল্পটি নামকরণ চরিত্র কেন্দ্রিক, তাই না? তো আমরা দেখি গল্পে যে বাণীকণ্ঠের তিনটি মেয়ে, যার ছোট মেয়ে ছিল সুভাষিনী, যার ডাক নাম হয় শুভা, এবং সে যখন বড় হয় তখন সে কথা বলতে পারে না, সে বোবা হয়। তার নামের অর্থের সঙ্গে তার বাস্তব জীবন একেবারে আলাদা হয়। যে তার নাম আদর করে তার বাবা রাখেন যে সুভাষিনী বলে, অর্থাৎ যার অর্থ হলো মধুর ভাষী, তাই না? যে মধুর কথা বলবে এরকম। তো সেখান থেকে এখন শুভার যে বাস্তব জীবন, সে সব করতে পারে, সব বুঝতে পারে, কিন্তু কথা বলতে পারে না। সে যে বোবা, তাই তার অর্থ, নামের অর্থের সঙ্গে তার জীবনের মিল নেই। সে ভাষাহীন। শুভা আসলে ভাষাহীন, সে কথাই বলতে পারে না। হুম? তো এই গল্পে প্রত্যেকটা মোড়ে আমরা দেখি যে শুভার কথাই ফুটে উঠেছে, তাই না? এবং দেখতে পাই আমরা যে এই যে শুভা, তার জীবনটা কতটা দুর্বিষহ হয়, কতটা তাকে লাঞ্ছিত হতে হয়, সমাজের মানুষদের কটু কথা শুনতে হয়, তার নিজের মায়ের থেকেও সে অপমানিত হয়, গঞ্জনা শুনতে হয়, অবহেলিত হতে হয় এই সমাজের বুকে তাকে। এবং তার সব থেকে প্রিয় যারা ছিল, যাদের সঙ্গে সে অনায়াসে মিশতে পারত, মানুষদের সঙ্গে সে মিশতে পারতো না, মানুষদের থেকে সে নিজেকে দূরে রাখতো। এবং যে বাচ্চারা তার সঙ্গে খেলতো না, তাকে ভয় পেত, এবং সেজন্য শুভাও নিজেকে গুটিয়ে রাখতো। এবং সেই গুটিয়ে রাখাটা, সেটা হাঁপ ছেড়ে বাঁচতো প্রকৃতির কাছে, প্রাণীদের কাছে, যাদের সঙ্গে তার অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, যাদের সঙ্গে মিশে সে শান্তি পেত, যেটা ছিল তার একমাত্র সান্ত্বনার জায়গা। সেই প্রকৃতির কোল, প্রকৃতির আদরে তার সমস্ত কষ্ট, দুঃখ যেন ভুলে যেত। হুম? আমরা দেখি গল্পে। এবং যে প্রাণীগুলি ছিল সর্বশী পাঙ্গুলি, তাদের সঙ্গে মিশেও তারাই একমাত্র তাকে বুঝতো। হুম? এছাড়াও আমরা দেখি যে শুভা যখন আরো একটু বড় হয়, যখন তাকে বিয়ে দেওয়া নিয়ে তার বাবা মা দুশ্চিন্তা করেন, সমাজের লোকজন তাকে নিয়ে কটু কথা বলে, তাদেরকে একঘরে করে দেওয়ার কথা বলে, তার বাবা মা দুশ্চিন্তা এতই বেড়ে যায়, তারা অবশেষে কলকাতায় সে যে বোবা না জানিয়ে একটা ব্যক্তির সঙ্গে তার বিয়ে দিয়ে তারা তাদের জাত এবং পরকাল রক্ষা করে। এবং তারপরেই হয় শুভার দুর্বিষহ জীবন। যখন তার শ্বশুরবাড়িতে জানতে পারে যে সে কথা বলতে পারে না, সে বোবা, তখন তার উপর শুরু হয় অত্যাচার, অপমান, এবং শেষেও দেখা যায় তার স্বামী আরো একটি বিয়ে করে। এই যে তার এক করুণ পরিণতি হয় সমাজের চাপে। হুম? তো এর এর মধ্যে কারোর কিছু নয়, শুধু শুভার কথাই ফুটে উঠেছে গোটা গল্পে। শুভার মনের কথা, শুভার মনের ভাব লেখকের জবানিতেই যেন ফুটিয়ে তুলেছেন গল্পের মধ্যে দিয়ে। এবং এই যে গোটা গল্পে, শুভা গল্পের মধ্যে দিয়ে আসলে শুভার সেই যে বেদনা, সেটাকেই ফুটিয়ে তুলেছেন লেখক। এবং এই যে বললাম যে শুভা কথা বলতে পারে না, হুম, এবং তার নামের সঙ্গে তার বাস্তব জীবনের যে মিল নেই। সুভাষিনীর অর্থ মধুর ভাষী, কিন্তু শুভার বাস্তব জীবন, সে আসলে ভাষাহীন, কথা বলতে পারে না। তো শুভার সেই ভাষাহীনতাই গল্পের আগাগোড়ার একটা প্রাণ হয়ে দাঁড়িয়েছে। শুভাই এই গল্পের প্রধান
চরিত্র, প্রধান অংশ এবং প্রধান বিষয়, আলোচ্য বিষয়। তো তাই বলাই যায় বা তোমরাও বুঝতেই পারছো যে এই রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই সুভা গল্পটি তার সুভা নামকরণ হিসাবে যথার্থই হয়েছে এবং যথেষ্ট সার্থকতাও লাভ করেছে, তাই না? আচ্ছা, এবার আসি তোমাদের অনুশীলনীর প্রশ্ন নিয়ে আলোচনা। তো দেখো, শুরুতে এই যে লেখক পরিচিতি দেওয়া রয়েছে, কিছুটা লেখকের কিছু তথ্য দেওয়া রয়েছে, তার মধ্যে থেকে দুটো প্রশ্ন রয়েছে। তো দেখো কি বলছে প্রথমে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত কোন পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন? তো এই যে তথ্যগুলি দিয়েছেন বা দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যেই এর উত্তর রয়েছে। দেখো, ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। তো তাহলে কি বলবে? জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে প্রকাশিত ভারতী ও বালক পত্রিকায় রবীন্দ্রনাথ নিয়মিত লিখতেন। ঠিক আছে? তারপর, ভারতের কোন প্রতিবেশী দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়? ভারতের কোন প্রতিবেশী দেশে, অর্থাৎ আমাদের দেশের পার্শ্ববর্তী কোনো দেশ, সেই দেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। কোন দেশে? না, বাংলাদেশে। অর্থাৎ ভারতের প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশে তার লেখা গান জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। তারপর 2 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এবার যে প্রশ্ন রয়েছে একটি বাক্যে উত্তর দিতে বলছে। ঠিক আছে? তো তোমরা যে শর্টকাট, যেমন যেমন দেখো, সুভার প্রকৃত নাম কি? সুভার প্রকৃত নাম কি? সুভাষিনী। তো তোমরা কি উত্তর শুধু সুভাষিনী লিখবে? না, কি লিখবে? তোমরা যাই থাকুক, যেমনই থাকুক, সবসময় পূর্ণ বাক্যে উত্তর লিখবে। ঠিক আছে? তো সুভার প্রকৃত নাম হলো সুভাষিনী, এরকম লিখবে। সুভার বাবাকে, সুভার বাবাকে চণ্ডীপুর অধিবাসী সাচ্ছল্য গৃহস্থ বাণীকণ্ঠ। সুভার বাবা হলেন বলে সেটা লিখবে। তারপর, সুভা কোন গ্রামে বাস করত? কোন গ্রামে? না, চণ্ডীপুরে। তাহলে সুভা চণ্ডীপুরে বাস করত। ব্যাস, হয়ে গেল। তারপর, গল্পে সুভার কোন কোন বন্ধুর কথা রয়েছে? গল্পে যে সমস্ত বন্ধুর পরিচয় পাই আমরা সুভার, তারা কারা? না, গল্পে সুভার বন্ধুগুলি হলো দুটি গাভী, অর্থাৎ সর্বশী পাঙ্গলি, আর বিড়ালছানা, একটি ছাগল এবং প্রতাপ। ঠিক আছে? কে সুভাকে সু বলে ডাকতো? কে ডাকতো? না, গোসাইদের ছোট ছেলে প্রতাপ সুভাকে সু বলে ডাকতো। ঠিক আছে? তারপর দেখো 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। মোটামুটি কয়েকটা বাক্যে লিখতে হবে। কি বলছে? সে নির্জন দ্বীপ্রহর মতো শব্দহীন এবং সঙ্গীহীন, এটা সঙ্গীহীন হবে। ঠিক আছে? সুভা সম্পর্কে এরকম উপমা লেখক ব্যবহার করেছেন কেন? যে নির্জন দ্বীপ্রহর, নির্জন দ্বীপ্রহর বলতে কি বোঝায়? নির্জন মানে কি? যে জনমানবহীন, জনমানব শূন্য। দ্বীপ্রহর মানে কি? দুপুরবেলা। তো সেই জনমানবহীন দুপুর বেলার মতো শব্দহীন এবং সঙ্গীহীন বলা হয়েছে সুভাকে। কেন সেই উপমা লেখক দিয়েছেন, সেটার উত্তর তোমাদের বলতে হবে। তো আলোচ্য গল্পে লেখক যে সুভা চরিত্রটিকে কেন্দ্র করে গোটা গল্প নির্মাণ করেছেন, সেই সুভা জন্ম থেকে বোবা, সে কথা বলতে পারে না। তো নির্জন দ্বীপ্রহর অর্থাৎ জনমানবহীন দুপুর বেলায় যেমন প্রকৃতি জনমানবহীন থাকে, প্রকৃতির বাইরে বা দুপুর বেলায় বাইরে কোনো মানুষজন যেরকমটা থাকে না, যে যার বাড়িতে বিশ্রাম করে, আশ্রয় নেয়, বাইরে দুপুর বেলা ঠিক কেমন থাকে,
নর্মাল সময়ে বা সাধারণ সময়ে, যে ঠিক দুপুরবেলা বাইরে অনেক রোদ থাকে, তো সেই রোদ্দুরে সাধারণত লোকজন চলাফেরা করে না, যে যার বাড়িতে খাওয়া দাওয়া করে মানে বিশ্রাম করে। তো সেই জন্য সেই নির্জন দ্বীপ্রহর বা সেই জনমানবহীন দুপুরবেলার প্রকৃতি শব্দহীন থাকে। যেহেতু বাইরে কেউ থাকে না, তাই শব্দহীন থাকে, এবং কেউ থাকে না তাই সঙ্গীহীনও থাকে। এবং আমাদের আলোচ্য গল্পের শুভা, সেও তো জন্ম থেকে বোবা। হুম এবং তার যে মুখের ভাব, সেটাই একমাত্র তার ভাষা। তাছাড়া তার ভাষা নেই। হুম সে ভাষাহীন, কথা বলতে পারে না। এবং তার চোখের ভাষা খুব গুরুত্বপূর্ণ। গল্পে লেখক দেখিয়েছেন, বারবার সুন্দরভাবে বর্ণনা করেছেন যে তার চোখ অসীম আহ, এবং অতলস্পর্শ, গভীর, উদার, এই সমস্ত উপমা দিয়ে বলেছেন। তো তার চোখের ভাষা যেমন অসীম, উদার এবং অতলস্পর্শ, গভীর, যেমন তার চোখে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। হুম এবং তাই জন্য সাধারণ ছেলেমেয়েরা তাকে এক প্রকার ভয় করত, তার সঙ্গে খেলতো না, তার সঙ্গে মিশতো না। তাই যেহেতু আহ সে নিজে ভাষাহীন এবং তার কোনো বন্ধু ছিল না, বা সবাক বন্ধু ছিল না, সাধারণ ছেলেমেয়েরা তার সঙ্গে বন্ধুত্ব রাখেনি, তাই সেও সেই নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন, ভাষাহীন এবং নির্জন দ্বীপ্রহরের মতো সঙ্গীহীন, নির্বান্ধব। তাই লেখক এই উপমা তিনি ব্যবহার করেছেন। ঠিক আছে। তারপর দেখো বলছে, চণ্ডীপুর গ্রামের বর্ণনা দাও। চণ্ডীপুর গ্রাম কোথায় অবস্থিত, কিরকম জায়গায়? গল্পে রয়েছে, তোমরাও পড়েছো নিশ্চয়ই। তো দেখি যে নদীর উচ্চ তটে তরুর ছায়া ঘন অঞ্চলে একটি গ্রাম অবস্থিত, যেটি চণ্ডীপুর গ্রাম। তো সেই চণ্ডীপুর গ্রামে আমাদের আলোচ্য গল্পে শুভা বাবা, অর্থাৎ এক সচ্ছল গৃহস্থ বাণীকণ্ঠের বাড়ি। এবং গোটা গৃহস্থ, গার্হস্থ্য যাকে বলে, যে ভরপুর সংসার, তার আটচালা পাখাড়ির বেড়াওয়ালা ঘর, এছাড়াও গোয়াল ঘর, তেঁতুল গাছ, আম, কাঁঠাল, কলা বাগান ইত্যাদি রয়েছে। বেশ সচ্ছল অবস্থা সেই বাণীকণ্ঠের বাড়ি। তো গল্পে চণ্ডীপুর গ্রাম এবং চণ্ডীপুর গ্রামে অবস্থিত সেই অধিবাসী বাণীকণ্ঠের ঘরবাড়ির বর্ণনাও দেওয়া রয়েছে। ঠিক আছে। এবং এটাও দেখা যায় সেই চণ্ডীপুর গ্রাম যে নদী তীরে অবস্থিত, সেই নদী কিরকম ভাবে বয়ে চলে, তার স্রোত কিভাবে বয়ে চলে, সেগুলোরও বর্ণনা দেওয়া রয়েছে। যাই হোক, এগুলো মনে করানোর জন্য বা বোঝানোর জন্যই বলা। তো যতটুকু চাইবে উত্তর ততটুকু দিলেই চলবে। ঠিক আছে। শুভার সঙ্গে সর্বশী ও পাঙ্গুলির সম্পর্ক কিরকম ছিল? প্রথমে বলো, এই সর্বশী আর পাঙ্গুলি কে বা কারা? বলো তো দেখি। তো এই সর্বশী আর পাঙ্গুলি ছিল দুটি গাভী বা দুটি গরু। তো শুভার একমাত্র অন্তরঙ্গ বন্ধু ছিল তারা, সর্বশী আর পাঙ্গুলি। তো গল্পে দেখা যায় শুভা নির্বান্ধব, তার কোনো বন্ধু নেই, মানুষ বন্ধু নেই। কেউ তার সঙ্গে মিশতো না, খেলতো না, তাকে এক প্রকার ভয় করতো। এবং শুভা নিজেও সমাজ থেকে, তার সমস্ত মানুষের থেকে সে নিজেকে সরিয়ে রাখতো, আড়াল করে রাখতো। তো সেই যে তার যেরকম সে কষ্ট বা বেদনা থেকে বা তার মিশার তার একমাত্র সঙ্গী যারা ছিল, তাদের মধ্যে হলো সর্বশীর পাঙ্গুলি, তাদের সঙ্গে তার অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল। তো এই সর্বশী আর পাঙ্গুলির মধ্যে তার সম্পর্ক কিরকম ছিল সেটা বলতে হবে।
তো তোমরা জানতে পারলে যে সর্বশী পাঙ্গুলি দুটি গরু ছিল, তার সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব ছিল, বন্ধুত্বের সম্পর্ক ছিল। তো এই যে শুভা, গল্পে দেখা যায় সে নিয়মিতভাবে প্রত্যেকদিন ২ থেকে ৩ বার সেই গোয়াল ঘরে যাবে এবং সর্বশী ও পাঙ্গুলি নামক সেই দুটি গাভীর সঙ্গে দেখা করবে, তাদেরকে আদর করবে, তাদের গলা জড়িয়ে ধরে তাদের গালে বা মুখে তার গাল ঘষবে দেখি আমরা। এবং সেই সর্বশী আর পাঙ্গুলি তারা মূক প্রাণী হয়েও, তারাও নির্বাক হয়েও তারা শুভাকে বুঝতো। যেরকম মানুষকে যেরকম তাকে বোঝা উচিত, সেটা সেই গাভী দুটি করতো। তার পায়ের শব্দে সর্বশী পাঙ্গুলি গরু দুটি বুঝতে পারতো যে শুভা আসছে বলে, কিংবা শুভা তার তার চোখের ভাষা বা চোখের দিকে তাকিয়ে সর্বশী ও পাঙ্গুলি শুভার মনের ভাব স্পষ্টভাবে যেন তারা বুঝতে পারতো। শুভা যখন কষ্ট পেত, তার তার সে দুঃখে যখন তার চোখ দিয়ে জল বেরোতো, তখনও সেই তার বন্ধু দুটির কাছে ছুটে যেত, তাদের সাথে সময় কাটিয়ে তার ব্যথার উপশম করত। তার বেদনা কমার জন্য সেই বন্ধু দুটির কাছেই ছুটে যেত, সর্বশী পাঙ্গুলির কাছে। এবং তারাও যেন শুভার সব কথাই বুঝতে পারত। তারা শুভাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার তার হাতে বাহুতে শিং ঘষে তাকে মানে সমবেদনা জানাতো, কিংবা সান্ত্বনাও দিত। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে মানুষ না হয়েও মানুষের মতো আচরণ তাদের, এবং যেটা মানুষের করার কর্তব্য, যা উচিত, সেখানে এই মূক প্রাণী দুটি করছে। শুভাকে বুঝছে, তার সঙ্গ দিচ্ছে, তার বন্ধুত্বের মান রাখছে। আচ্ছা, তারপর এই জন্য ৪-এর দাগে, এই জন্য প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। প্রতাপের কাছে শুভা কিভাবে মর্যাদা পেত তা গল্প অবলম্বনে লেখো। তো কি বলছে? প্রতাপ শুভার মর্যাদা বুঝিত। প্রথমেই বলো প্রতাপকে। গল্পে আমরা দেখতে পাই যে প্রতাপ গোসাইদের ছোট ছেলে প্রতাপ, যে একমাত্র উন্নত শ্রেণীর প্রাণী, যার সঙ্গে শুভার বন্ধুত্ব ছিল। অর্থাৎ এই ব্যতিক্রম, যে কোনো সাধারণ মানুষ তার সঙ্গে বন্ধুত্ব রাখতো না, শুভার সঙ্গে বন্ধুত্ব রাখতো না, মিশতো না। তো এই একমাত্র যে প্রাণী, অর্থাৎ সর্বশী, পাঙ্গুলি, বিড়াল ছানা, ছাগল, তার সাথে যে বন্ধুত্ব ছিল, তারা তো প্রাণী, মুখ প্রাণী। তো এই সবাক উন্নত শ্রেণীর প্রাণী প্রতাপ, যার সঙ্গে শুভার বন্ধুত্ব ছিল। তো সেই যে প্রতাপ, সে শুভার মর্যাদা বুঝিত কিভাবে? না, প্রথমেই প্রতাপের সম্পর্কে কিছু বলি। গল্পে তোমরা দেখবে যে প্রতাপ অকর্মণ্য ছিল, যে সে কাজ করতো না, অকেজো ছিল। তার সংসারের দায় দায়িত্ব সে নিত না, কোনো দায়ভার সে নিত না, সে কোনো কাজ করতো না। তার একমাত্র নেশা এবং ভালো লাগার কাজ ছিল যে ছিপ ফেলে মাছ ধরা। এবং সে সেই নদী তীরে বসে নদীতে ছিপ ফেলে মাছ ধরত। এবং শুভা, সেও তার অবসর সময়ে নদী তীরে বসে তার সময় কাটাতো। তো তাই প্রতাপের সেই মাছ ধরার সঙ্গী হিসাবে ছিল শুভা। এবং দেখতে পাই যে প্রতাপ শুভার মর্যাদা এজন্যই বুঝতো যে আমি বলেছিলাম ক্লাসে, মানে গল্পটা যখন আলোচনা হয়, যে মাছ ধরার সময় কথা বলতে নেই, মানে ছিপ ফেলার সময়, যে তাতে মনোযোগ হারায়। এবং গল্পে দেখি, এবং প্রতাপ হয়তোবা সেই কারণেই শুভার মর্যাদা বুঝতো, কারণ শুভা তো বাকহীন, সে কথা বলতে পারে না, তার ভাষা নেই। তাই সে চুপচাপ বসে থেকে প্রতাপের সঙ্গ দিত, এবং সেই বাকহীন মেয়েটির সঙ্গ পেতে প্রতাপেরও ভালো লাগতো। সে মাছ ধরার সঙ্গী হিসাবে শুভাকে পেয়েছে।
তারও সময় কাটাতে ভালো লাগতো। এবং শুভা দেখতে পাই যে তারও ভালো লাগতো প্রতাপের সঙ্গে সময় কাটাতে। হুম, এমনকি দেখা যায় সে কল্পনার জগতেও চলে যায় প্রতাপকে ভেবে, তাই না? দেখি আমরা গল্পে যে সে জলপরী হয়ে যাবে, জলকুমারী হয়ে যাবে, মানিক নিয়ে ঘাটে রাখবে এবং প্রতাপ মাছ ধরা ভুলে সেই মানিক নিয়ে জলে তলিয়ে যাবে এবং এমনকি জলের তলায় গিয়ে দেখবে সেই পাতাল কন্যা আর কেউ নয়, সেই বাণীকণ্ঠের মেয়ে সুভাষিনী, সুভা, তার সু। হুম, তো এই সমস্ত কল্পনার জগতে যাওয়া, কল্পনার জগতে তলানো, সেটা প্রতাপকে ঘিরেই। হুম, তো এখান থেকে বোঝা যায় যে সুভার আহ প্রতাপকে নিয়ে সুভারও মনে একটা ভালো জায়গা ছিল। তো যাই হোক, আহ তো এখানে বলা হচ্ছে যে প্রতাপের কাছে সুভা কিভাবে মর্যাদা পেত। তো তোমরা তার উত্তর পেয়েই গেছো যে মাছ ধরতে মাছ ধরার সময় কোনো কথা বলতে নেই। হ্যাঁ, তো সুভা সেও ভাষাহীন, কথা বলতে পারে না, সে চুপচাপ প্রতাপের সঙ্গে সঙ্গ দিত তার মাছ ধরাতে। তাই তার সুভা ছিল তার একমাত্র সব থেকে প্রিয় সঙ্গী। হ্যাঁ, এবং এমনকি আমরা দেখতেও পাই গল্পে যে প্রতাপ সুভাকে ভালোবেসে আরো সু বলে ডাকতো। তো যাই হোক, তারপর দেখো, তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। কাদের সম্পর্কে এ কথা লেখক বলেছেন? তার এরূপ মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। তো কারা সুভাকে বোঝ মনে করত বা তাকে বিয়ে দিয়ে কারা শান্তি পেয়েছিল? তোমরাই বলো। যে তার বাবা মা, তাই তো? তো সেই পুরুষতান্ত্রিক সমাজে যেখানে মেয়েদেরকে দমিয়ে রাখা হতো, অবদমিত করা হতো, হুম, এবং তাদের ভুল ত্রুটি খুঁজে বার করা হতো, এমনকি সেই সময়কার সামাজিক যে মানসিকতা, সমাজের মানুষের যে মানসিকতা উম, এখনোও আছে, তো সেটা 1299 বাংলার, তো সেটা কতদিন আগে তোমরা জানো। এবং এই যে একটা বোবা মেয়ে বা কোনো প্রতিবন্ধী মানুষ, বিশেষ করে মেয়ে, যেহেতু পুরুষতান্ত্রিক সমাজ, হ্যাঁ, পুরুষের দাপট বেশি, মেয়েদেরকে দমিয়ে রাখার দায় তাদের বেশি। তো সেখানে একটা বোবা মেয়ে সমাজে আহ তাকে নিয়ে তো কটু কথা বলবেই বা খারাপ ইঙ্গিত দেবে, এটা এটা স্বাভাবিক, তাই না? তো কি বলছে যে তাহাদের জাতি ও পরকাল রক্ষা হইল। কাদের সম্পর্কে এ কথা লেখক বলেছে? তো তার বাবা মা, অর্থাৎ সেই সমকালীন সময়ে সমাজে সেই মানুষদের যে সামাজিক একটা চাপ, হ্যাঁ, যে শুভা বড় হচ্ছে, তাকে বিয়ে দেওয়া হচ্ছে না, সে এমনিই বোবা, তার বিয়ে হবে কিনা, তার এখনো বিয়ে দেওয়া হচ্ছে না, এই সমস্ত কথা নিয়ে তাকে কটু কথা বলতো, এমনকি তাদেরকে একঘরে করে দেওয়ার কথাও মানে জনরব ওঠে। হুম, তার ফলে তার বাবা মাও তাদের সেই কথার প্রভাবে প্রভাবিত হয়ে যায় এবং তারা অনেক দুশ্চিন্তা করতে থাকে তার মেয়েকে নিয়ে যে তাকে বিয়ে দিতে হবে, কিভাবে বিয়ে দেবে, বিয়ে হবে কিনা, এই সমস্ত। তো এটা তারা ভারাক্রান্ত মনে করত যে শুভা তাদের ভার হয়ে আছে, বোঝা হয়ে আছে, তাকে হেন তেন প্রকারে তাকে পাত্রস্থ করতে পারলেই তাদের জাত রক্ষা হবে, পরকাল রক্ষা হবে, এরকমটা মনোভাব। হুম, তো এমনকি আমরা দেখতে পাই যে অবশেষে তার বাবা মা কলকাতায় গিয়ে সে যে বোবা সেটা না জানিয়েই কোনো এক ব্যক্তির সঙ্গে তার বিয়ে দিয়ে দেয় এবং বিয়ে দিয়ে তারা দেশে ফিরে আসে একেবারে নিশ্চিন্ত হয়ে। হুম, তো এই যে তার বাবা মা যে ভাবলো না বা ভাবলেন না তারা, যে না জানিয়ে তাকে বিয়ে দেওয়া হচ্ছে, শুভা তো তার নিজের জন্য প্রতিবাদও করতে পারবে না এবং একটা না একটা সময় তো তারা জানতে পারবেই যে সে বোবা। কখনো চাপা থাকে, এগুলো চাপা থাকে না। তো আহ, এর পরের পরিণতি যে কি হবে সেটা তারা ভাবলেন না, তারা কেবলমাত্র তাদের বোঝা থেকে মুক্ত হলেন। হুম, এরকমটা মনোভাব তাদের। তো
এর পরেও আমরা দেখি যে গল্পের পরিণতি কি হয়, হ্যাঁ? যে তার স্বামী কিছুদিন পরে যখন বাড়িতে জানতে পারে যে শুভা কথা বলতে পারে না, তখন শুরু হয় তার অত্যাচার, তার অপমানের পালা। হুম? তাই সে এক দুঃখময় জীবন কাটায় এবং অবশেষে দেখা যায় তার স্বামী আরো একটি নতুন বিয়ে করে আনে। তো যখন একটা স্বামী তার আবার বিয়ে করে আনে তখন বুঝতেই পারছো যে তার আগের স্ত্রী অর্থাৎ শুভার আহ আহ পরিণতি কি হয়েছে, তাই না? তো এই যে তার মানে করুণ পরিণতি হলো শেষে, সেই করুণ পরিণতির করা কথা শুভার বাবা মা আগে ভাবেননি। তারা কেবলমাত্র ভার মুক্ত হলেন তাকে বিয়ে দিয়ে, পাত্রস্থ করে। তাই জন্য লেখক এরকম একটা মন্তব্য করেছেন যে তাহাদের জাতীয় পরকাল রক্ষা হইল। হুম, যে তারা আহ এবার ভাবছেন যে বাঁচা গেল, বাবা মেয়েটার বিয়ে হয়ে গেল, আমাদের জাতও বেঁচে গেল, আমাদের পরকালও রক্ষা হলো, আমাদেরকে আর এক ঘরে করবে না কেউ। হুম, সমাজের কথা ভেবে, সমাজের চাপে তাদেরকেও এরকম, তারাও এরকমটা ভাবতে বাধ্য হয়েছে। হুম, তো সেই কথাই এখানে তুলে ধরছেন লেখক। সেই কারণেই এরকম একটা মন্তব্য লেখক করেছেন। হুম, আচ্ছা, তারপর দেখো 4 দাগে, 4-1, প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়। মানুষের ভাষার অভাব কিভাবে প্রকৃতি পূরণ করতে পারে তা আলোচনা করে। তো গল্পে আমরা যে প্রকৃতি খুব গুরুত্বপূর্ণ অংশ, শুভার বিশেষ করে, বিশেষত শুভার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় এই প্রকৃতি, সেটা তোমরা দেখতে পেয়েছো। এবং এই যে বলা হচ্ছে যে তার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, তো শুভার ভাষা এক প্রকার পূরণ করে দেয় সেই প্রকৃতি। হ্যাঁ, তো গল্পে আমরা দেখি যে শুধু ভাষা বলে নয়, যে সুভার আহ, সে যে তার মায়ের থেকে, সমাজের মানুষদের থেকে যে লাঞ্ছনা, গঞ্জনা, অবহেলা পেত, তার যে সেই কষ্ট, তার যে বেদনা, সেগুলো ভুলতে প্রকৃতির কাছেই ছুটে আসতো, প্রকৃতির সঙ্গে সময় কাটাতো, প্রকৃতির কোলে, প্রকৃতির আহ সেই নির্বাক আদরে সে তার সেই সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেত, ভুলে থাকতে পারতো। হুম, এমনকি আমরা দেখি যে রাতের পূর্ণিমা জ্যোৎস্নার আলো সে গায়ে মেখে উপভোগ করছে। হুম, তার সে খুশি হচ্ছে এবং ওই যে প্রকৃতির এক নির্বাক আদর, সেটাও সে অনুভব করছে, উপভোগ করছে। হ্যাঁ, এবং ভাষার অভাব যে কিভাবে পূরণ করে সেটাও গল্পে উল্লিখিত রয়েছে। যে আমরা দেখি যে শুভা বোবা, সে কথা বলতে পারে না, তার ভাষা নেই, সে ভাষাহীন। হুম, তো যেহেতু তার কোনো বন্ধু ছিল না তাই এবং সে প্রকৃতির সাথেই সময় কাটাতো এবং দেখি গল্পে যে আরো প্রাণী রয়েছে যাদের সাথে সে সময় কাটাতো। তো এখানে প্রকৃতি নিয়ে কথা। তো সেই যে নদী তীরে যে বসতো প্রত্যেকদিন তার কাজের অবসর সময়ে নদী তীরে এসে বসতো এবং সেই যে মানুষের কোলাহল, জনমানবের কোলাহল, এছাড়া পাখির ডাক, নদীর কলতান, গাছের পাতার মর্মর আওয়াজ, মাছির গান, সমস্ত মিলেই তো প্রকৃতির আওয়াজ, তাই না? প্রকৃতি বলতে তো শুধু হাওয়া বাতাস, রোদ, আকাশ, মেঘ এ সমস্ত নিয়ে হয় না। প্রকৃতির পারিপার্শ্বিক যে সমস্ত জিনিস, যে পাখি, মানুষ, গাছপালা, এই সমস্ত কিছু নিয়েই হয় প্রকৃতি। তো এখানে যে এই নদীর কলতান, পাখির ডাক, গাছের পাতার মর্মর আওয়াজ, এছাড়াও যে মানুষের কলরব, মাঝির গান, এই সমস্ত প্রকৃতির আওয়াজ মিলে মিশে এক হয়ে তাদের এই আওয়াজগুলোই যেন সুভার আওয়াজ হয়ে দাঁড়ায়, সুভার ভাষা হয়ে দাঁড়ায়। সে যে কথা বলতে পারে না, তার সেই ভাষার অভাবটা এক প্রকার পূরণ করে দেয় সেই প্রকৃতির ভাষায়, প্রকৃতির আওয়াজে।
সেই কথাই লেখক এখানে বোঝাতে চেয়েছেন। ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো সুভার সঙ্গে মনুষ্যেতর প্রাণীর বন্ধুত্ব কেমন ছিল তা লেখো। তো মনুষ্যেতর মানে মানুষের মতোই প্রাণী কারা ছিল গল্পে আমরা দেখি মনুষ্যেতর প্রাণী কারা, না সেই খরগোশী পাঙ্গুলি। হ্যাঁ, এছাড়াও তার আরো আরো দুটি বন্ধু ছিল যে বিড়াল ছানা ছাগল। তো এই সর্বশী পাঙ্গুলি সম্পর্কে একটু আগেই বলা হলো এই ৩-এর দাগের উত্তর বলার সময়। তো একই রকম, ঠিক আছে? তো এই মনুষ্যতর প্রাণী বলতেই বিশেষত সর্বশী আর পাঙ্গুলির কথাই বোঝানো হয়েছে এবং তার সঙ্গে সুভার কিরকম বন্ধুত্ব ছিল, কিরকম সম্পর্ক ছিল সেটা আলোচনা করা হয়েছে। সেটাই এখানের বলার। হুম? আজকে এই সুভা গল্পের প্রশ্ন উত্তরের আলোচনা পর্ব এটুকুই। তো এর বাকি অংশ পরবর্তী ক্লাসে। ঠিক আছে? ভালো থেকো সবাই, এগুলো পড়ো। দেখা হচ্ছে পরের ক্লাসে। ধন্যবাদ।